দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের শেষ কর্মদিবসের সন্ধ্যায় সবাইকে স্বাগত। 7 দিনে অর্থাৎ আমরা সপ্তাহের আলোচিত উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে অনুষ্ঠানে কথা বলি এবং এই সপ্তাহটি খুবই ঘটনাবহুল এবং অনেকগুলো বড় ঘটনা ঘটেছে বলা চলে। আমরা দেখি এক নজরে এই সপ্তাহের বড় খবরগুলো কি। দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল ও ধর্মীয় গ্রুপগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন, 3 পুলিশ কর্মকর্তা বরখাস্ত, গ্রেপ্তার 7। বাংলাদেশের সঙ্গে স্থায়ী, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত, বললেন প্রণয় ভার্মা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, বিচারিক আদালতের রায় বাতিল, মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করলেন হাইকোর্ট। 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। জয় বাংলা জাতীয় স্লোগান বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল। অর্থনীতির শ্বেতপত্র তুলে দেওয়া হলো প্রধান উপদেষ্টার হাতে। শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি, লুণ্ঠন ও আর্থিক কারচুপি রীতিমতো আতঙ্কিত হওয়ার মতো, বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। মৃত্যুর 133 দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পোশাক শ্রমিক মিনহাজের মরদেহ। কয়লার অভাবে বন্ধের 1 মাস পর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন শুরু, জাতীয় গ্রিডে যুক্ত হল 600 মেগাওয়াট বিদ্যুৎ। ডেঙ্গুতে আরও 7 জনের মৃত্যু, এ বছর মৃত্যু ছাড়ালো 500। 653 পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়ল জাহাজ। 9 মাস পর পর্যটন শুরু হলেও নানা বিধিনিষেধে উদ্বিগ্ন ব্যবসায়ী ও স্থানীয়রা। এই হচ্ছে এই সপ্তাহের মোটামুটি আলোচিত বা বড় খবর। আমরা এসব নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে এখান থেকে কয়েকটি খবর নিয়ে আমরা কথা বলবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি দৈনিক খবরের কাগজের বিজনেস এডিটর আবু কাউসারকে। কাউসার ভাই, আপনাকে স্বাগত। আমরা আপনার সঙ্গে আলোচনায় যাওয়ার আগে আমরা অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ সেলিম। আমরা তার সঙ্গে এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয়টি নিয়ে কথা শুরু করতে চাই। অধ্যাপক সেলিম, আপনাকে স্বাগত। স্যার, আপনি খেয়াল করছেন যে গত কয়েকদিন ধরেই বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলছে এবং এই টানাপোড়েনটা নতুন নয়, অনেক দিনেরই। কিন্তু বলা যায় যে 5ই আগস্ট রাজনৈতিক অভ্যুত্থানের পরে দুই দেশেই বাংলাদেশে হিন্দু যারা, তাদের উপরে বলা হচ্ছে যে অত্যাচার, নির্যাতন, এই ইস্যুটা ধরে ভারতের গণমাধ্যমে যেসব খবর প্রচারিত হচ্ছে তার ধারাবাহিকতায় কলকাতায় বাংলাদেশ মিশনে, আগরতলায় বাংলাদেশ মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, নানা রকম ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে গতকালকেই আমাদের প্রধান উপদেষ্টা একটা সংলাপ আহ্বান করলেন এবং আজকেও বৃহস্পতিবার ধর্মীয় গোষ্ঠীগুলোর সঙ্গে সংলাপ হলো। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভারতের যে সম্পর্কে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে 1971 সাল থেকে বা তারও আগে থেকে, সেখান থেকে 2024-এ সে সম্পর্কটা কোথায় দাঁড়ালো আসলে? ধন্যবাদ আমিন আল রাশিদ, এবং আজকে স্টুডিওতে উপস্থিত আছেন এডিটর সাহেব। আপনাদের দুজনকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাকে যে প্রশ্নটি করা হয়েছে, আমি কি একটু সময় পাবো উত্তর দেওয়ার জন্য? আচ্ছা, তাহলে আমি একটু সময় নিয়ে বলি যে দেখেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে যদি কথা বলতে হয়, বর্তমানে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনা নিয়ে যদি আমাদেরকে চিন্তা করতে হয়, তাহলে আমাদেরকে আলাদা আলাদা করে ভারতের অবস্থা, বাংলাদেশের অবস্থা, হিন্দুদের অবস্থা এবং আমাদের করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। আমরা যদি ভারতের দিকে তাকাই, যে ভারত এখন যে ইস্যুটাকে সামনে নিয়ে এসে রাজনীতি করতে চাচ্ছে, সেটা কেন চাচ্ছে? সেইটা চাচ্ছে তার 2026 সালে একটি ইলেকশন আছে। এই যে ইলেকশনটা হয়ে গেল, সেই ইলেকশনে তার ভরাডুবি হয়েছে, একটা অ্যালায়েন্স গভর্নমেন্ট সে ফর্ম করেছে। সেই সরকারের যে স্থিতিশীলতা, এটা ভালনারেবল, যে কোনো সময় সেই সরকারের যে অ্যালায়েন্স যারা আছে তারা ওখান থেকে তাদের সাপোর্ট উইথড্র করতে পারে। আগামী ইলেকশনে তাকে ভালো করতে হবে, কিন্তু এই ইলেকশনে জনগণের ভোট পেতে গেলে তার যে কাজগুলো করতে হবে বা তার যে প্রতিশ্রুতিগুলো সে অতীতে দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো সে বাস্তবায়ন করেনি। জনগণের কাছে যাওয়ার মতো আসলে তার কোনো উন্নয়ন, সফলতা দেখানোর মতো কোনো কিছু নেই। সে পাকিস্তানের বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় জনগণের যে সহানুভূতি পেয়েছিল, ঠিক এরকমই একটা সহানুভূতি বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বলে দেশি এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে
ভারতীয়রা যে যারা আমেরিকায় আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডায় আছে, তাদেরকে দিয়ে আপনার জনসমাবেশ করে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে ইসকনের লোকজনরা নির্যাতিত হচ্ছে, ইসকনের নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, এই যে বিষয়গুলোকে তারা যে সামনে নিয়ে আসছে, এটা স্রেফ একটা রাজনীতি এবং সেটা ভোটের রাজনীতি। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে ভারত এত পুরনো একটা দেশ, তার দেশে গণতন্ত্র চর্চা হচ্ছে এত বছর ধরে, এই দেশটি বিশেষ করে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর তার যে মন মানসিকতা, এটা আমার কাছে একদম স্বৈরাচারী একজন শাসকের মন মানসিকতা বলে মনে হয়। কারণ বাংলাদেশে জুলাই অগাস্টের বিপ্লবে এতগুলো মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আমরা ভারতকে দেখিনি যে এই মানুষগুলোর মৃত্যুর প্রতি সহানুভূতি জানিয়ে একটা স্ট্যাটাস দিতে, তারা সেটা দেয়নি। শেখ হাসিনা গত 16 বছরে তিলে 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 বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। ভারত তার প্রতিনিধি পাঠিয়ে এরশাদ সাহেবকে বাধ্য করেছে ইলেকশনে যাওয়ার জন্য। যে ইলেকশনগুলো গত শেখ হাসিনা আমাদেরকে উপহার দিয়েছিল, প্রত্যেকটা ইলেকশন প্রশ্নবিদ্ধ। আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের দেশের ইকোনমি ধ্বংস হয়ে যাচ্ছে। এটা নিয়ে ভারতের কিন্তু কোনো ভ্রুক্ষেপ ছিল না। ইভেন মজার ব্যাপার হলো যে দেখেন, আসামে যে এনআরসি নিয়ে কথা হয়, সেই আসামের 21 লক্ষ যে মানুষ যাদের এনআরসিতে প্রবলেম আছে, তাদের প্রায় 14 লক্ষই হলো হিন্দু আর বাকিরা হলো মুসলমান। ভারতের জেলে যে সমস্ত বন্দীরা বাংলাদেশিরা আছে, সেই বন্দীদের 10% মুসলমান, বাকি 90% হলো হিন্দু। আসলে হিন্দুদের প্রতি ভারতের কোনো সহমর্মিতা বা ভালোবাসা কিছু নেই। তারা ভারতের নেই বলে আপনি বলছেন বিজেপি, ক্ষমতাসীন বিজেপিকে ইঙ্গিত করছেন। এক্স্যাক্টলি, আমি ক্ষমতাসীন বিজেপিকে, আমি ভারতের জনগণকে নো। I love people of India, especially the people who live in West Bengal. কারণ আপনি জানেন যে তিতুমির, হাদি শরীয়তুল্লাহ, তারপরে হলো আপনার আমাদের চট্টগ্রামের প্রীতিলতা, সূর্য সেন, তারপরে হলো আপনার যে ক্ষুদিরাম বসু, যে এরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের যে অবদান, পশ্চিম বাংলার মানুষের যে অবদান, পশ্চিম বাংলার মানুষ বাংলাদেশি মানুষকে অনেক ভালোবাসে। আমরা পশ্চিমবাংলার মানুষ তথা ভারতের আপময় জনগণকে, বাংলাদেশের জনগণ অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, তাদের প্রতি আমাদের অনেক রেসপেক্ট। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের কোনো বিরোধ নাই, আসলে এটা হচ্ছে ভোটের রাজনীতি। আমরা দেখেছি যে 5ই আগস্টের যখন আমাদের এখানে ছাত্ররা আন্দোলন করছে, তখন একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে ছাত্ররা কিন্তু এগিয়ে আসছে, তারা আমাদের আন্দোলনের পক্ষে কথা বলেছে। জনাব অধ্যাপক সেলিম, একটা বিষয় সেটা হলো যে আপনি বলছেন যে এটা ভারতের ক্ষমতাসীন বিজেপির আগামী নির্বাচনে তারা একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চায় সংখ্যালঘু ইস্যুটাকে। কিন্তু আগরতলায় যে হামলাটা হলো, সেখানে কিন্তু অলরেডি 3 জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে, 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার তিনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তলবে সাড়া দিয়ে সেখানে গিয়ে সাংবাদিকদের বলেছেন যে তারা, মানে ভারতের সরকার, কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক, স্থিতিশীল সম্পর্ক চায়। মানে এইখানে এটার কি ব্যাখ্যা তাহলে? আমার মনে হয় it will be very early to make comment that India wants a stable and respectful, equitable relationship with Bangladesh. এটা তাদের ওই আগরতলাতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় 3 জন পুলিশকে বরখাস্ত করা আর 7 জনকে গ্রেফতার করা, আমি তো মনে করি ওখানকার যে ওসি ছিল, ওখানকার যে এসপি ছিল, তাদের সকলকে গ্রেফতার করা উচিত ছিল। শত শত মানুষ যারা ওখানে ছিল, তাদের সবাইকে অ্যারেস্ট করা দরকার ছিল। কারণ তারা যে অফেন্সটা করেছে, এটার যে লেভেল যদি আপনি বিবেচনা করেন, যে একটা ফরেন মিনিস্ট্রেশনের অফিসে ঢুকে তাদের ফার্নিচার ভাঙচুর করা, তাদের লোকের গায়ে হাত দেওয়া, ইটস এ গ্রেট অফেন্স, আনপার্ডনেবল অফেন্স। সেই অফেন্সের তুলনায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা খুবই যৎসামান্য। এটা দিয়ে আমাদের ভারত বাংলাদেশের সাথে খুব ভালো সম্পর্ক চায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, ন্যায্যতার সম্পর্ক চায়, সম্মানের সম্পর্ক চায়, সমতার সম্পর্ক চায়। এটা আপনি এই কমেন্ট এখন করা যাবে না। উই হ্যাভ টু ওয়েট। অন্তত আমি মনে করি আগামী 6 মাস আমাদেরকে ভারতের যে পররাষ্ট্রনীতি, তাদের যে চিন্তা ভাবনা, এটা আমাদেরকে দেখতে হবে ভাই। এটা নিয়ে এখন মন্তব্য করা যাবে না, খুশি হওয়া যাবে না। এবং বিশেষ করে আমি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বলবো, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলবো, সকল রাজনৈতিক দলকে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা হিন্দুদেরকে ভালোবাসুন, হিন্দুদের পাশে দাঁড়ান, বাংলাদেশের কোনো হিন্দু যেন নির্যাতন না হয় এটা আপনারা দেখুন, এবং আপনাদের নিজেদের দলে গণতন্ত্র চর্চা করুন, জাতীয় ঐক্য গঠন করুন, এবং ইন্টারিম গভর্নমেন্টকে হেল্প করুন, যাতে ভারত একটা মেসেজ পায় যে বাংলাদেশের জনগণ তারা শোল্ডার টু শোল্ডার প্রতিবাদ করতে জানে, তারা প্রতিবাদ করে। জাতীয় ইন্টারেস্টে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশি মানুষরা কখনো আপোষ করে না। ইতিহাস বলে 47-এ করে নাই, 71-এ করে নাই, আমরা 91-তেই করি নাই, আমরা এই 2024 সালে ওসব করি নাই। বাংলাদেশের মানুষের মতো এত স্বাধীন চেতা মানুষ, এত প্রতিবাদী মানুষ পৃথিবীতে বিরল, খুবই বিরল, এবং এটাই হলো আমাদের শক্তির জায়গা। জি, অধ্যাপক সেলিম আপনার কাছে আবার আসবো। জনাব সেলিম আপনার কাছে আবার আসবো। কাউসার ভাই, একটা বিষয়, বাংলাদেশ ভারত একটা বহু বছরের একটা বন্ধুত্বপূর্ণ দেশ, আমরা বলি, সম্পর্কে টানাপোড়েন হয়েছে, উত্থান পতন হয়েছে, কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে, এটা একজন অর্থনীতির সাংবাদিক হিসেবে, অর্থনীতির ছাত্র হিসেবে আপনার কাছে কি মনে হয়, অর্থনীতিতে ইম্প্যাক্টটা কি?
ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিগুড় সম্পর্ক, এটা একদিনের নয়। এবং এই সম্পর্ক ভিত্তি বা ঘনিষ্ঠ হওয়ার একটা ভিত্তি আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা ঘটছে, হিন্দু সনাতনী জোটের সাবেক ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালতে রক্ত ঝরলো, সেখানে একজন আইনজীবী মারা গেল। এরপর থেকে আমরা দেখছি যে সেই ঘটনার প্রধান আসামি আজকে গ্রেপ্তার হলো। এইতে দেখা যাচ্ছে এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে এবং এটা একটা চরম পর্যায়ে চলে গেছে। আসলে মূলত সম্পর্কটার অবনতি হয়, কিন্তু এটা না, এটা গভীর হয়েছে। সম্পর্কের অবনতি হয়েছে যে গত 5ই আগস্ট আপনার যে গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার, তারপর যে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট গঠন হলো। ইন্টেরিয়াম গভর্নমেন্ট গঠন হওয়ার পর তারা নানা খাতে সংস্কারের একটা উদ্যোগ নিয়েছে। তার মধ্যে অনেক কিছু আছে আর কি। ইন্টেরিয়াম গভর্নমেন্টের ঘটনা তারা সহজভাবে মেনে নিতে পারছে না বলে অনেকে ধারণা করছেন, যে কারণে এই সম্পর্কে টানাপোড়েনটা তখন থেকে শুরু হচ্ছে। মানে তারা ইন্টারিম গভর্নমেন্ট মেনে নিতে পারছে না, নাকি শেখ হাসিনার পতনটা মেনে নিতে পারছে না? না, এটা বলে ওঠে তাদের অভিযোগ কি? তাদের অভিযোগ হচ্ছে যে সরকার বা এখন আমাদের দেশে হিন্দু সম্প্রদায়কে নির্যাতন চালাচ্ছে। কিন্তু এটা তো আদৌ সত্য না। আমাদের টোটাল পপুলেশনের এখন 7% হচ্ছে হিন্দু সম্প্রদায়। যেগুলো ঘটছে সেগুলো বিচ্ছিন্ন একটি ঘটনা। কিন্তু ভারত যেভাবে অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচারে এবং ডক্টর ইউনূস একাধিকবার বলেছেন ওনাদের যে আপনারা নিজেরা এসে দেখেন। তো এখন এই যে অনেকে বলতেছেন যে এই সম্পর্কে টানাপোড়েনে অকূটনৈতিক সম্পর্ক একটা ফাটল ধরা দেওয়ার কথা উঠছে, কিন্তু আমরা বাংলাদেশ সরকার এবং সেটা স্পষ্ট বলে দিয়েছি যে আমাদের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং আমাদের সম্পর্ক ঐতিহাসিক, এটা কোনোভাবে ব্যাহত হবে না। কিন্তু এখন একটা কথা উঠছে যে অর্থনৈতিকভাবে কোনো, ধরেন আমাদের অনেক পণ্য তো আমরা ভারত থেকে আনি, পেঁয়াজ, আলু, ইভেন সম্প্রতি অনেক ডিমও এসছে। এই সম্পর্কে টানাপোড়েনের প্রভাব ওখানে পড়বে কিনা? এটা আমি মনে করি না পড়বে না। এই কারণে পড়বে না, ভারতের সাথে আমাদের যে রিলেশনশিপ, ভারত হচ্ছে বাংলাদেশের বিগেস্ট ট্রেডিং পার্টনার, ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেডিং পার্টনার। দুই দেশের মধ্যে ভারতের বাণিজ্য সম্পর্ক আজকে না, অনেকদিন থেকেই হচ্ছে। এবং আমাদের অনেক কিছু, বিশেষ করে আমরা ভারত থেকে চাল আনছি, পেঁয়াজ আনছি, অন্যান্য স্পাইসেস আনছি, মূলধন যন্ত্রপাতি আনতেছি। তো ভারতের এই যে খাদ্য সামগ্রী, ইতিমধ্যে ভারত সরকারের কেউ একটু প্রচ্ছন্নভাবে হুমকি দিয়েছে যে তারা বাংলাদেশের এক্সপোর্ট বন্ধ করে দিবে। কিন্তু এটা এই কথার কোনো ভিত্তি নাই আর কি। আসলে ভারত এটা কেন করে? তার তো একটা স্বার্থ আছে, সে উৎপাদন করে, উৎপাদন করে যে উদ্বৃত্ত যেটা থাকে, সেই উদ্বৃত্তটা সে আমাদের এখানে এক্সপোর্ট করতেছে, আমরা ইম্পোর্ট করতেছি। কিন্তু এটা যে একটা হুমকি স্বরূপ আমি মনে করি না। আসলে দু দেশের মধ্যে ট্রেডে এই সম্পর্ক যে অবনতি হওয়ার কোনো শঙ্কা আছে বলে আমি এখনও দেখি না। আমাদের গতকালকে আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় ডক্টর সালাউদ্দিন আহমেদ স্যার আমাদেরকে বলেছেন, আমরা বলেছিলাম যে স্যার, এই যে সম্পর্ক যে টানাপোড়েন বা উত্তেজনাকর সৃষ্টি হচ্ছে, এতে কি আমাদের বাণিজ্য সম্পর্ক ব্যাহত হবে কিনা? উনি স্পষ্ট বলে দিয়েছেন যে এটার সাথে বাণিজ্যের কোনো সম্পর্ক নাই, আমাদের দু দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক থাকবে এবং আছে, এবং ভবিষ্যতে এটা কোনো ব্যাহত হওয়ার কোনো লক্ষণ নাই। অনেক একটা এক্সাম্পল দেন তাইওয়ান এবং চায়নার, যে এত বৈরী সম্পর্ক, কিন্তু দু দেশের মধ্যে এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে। মানে যত বৈরী সম্পর্ক থাকুক, কূটনৈতিক চ্যানেলে থাকুক, বাণিজ্যে ওটার প্রভাবটা পড়ে না। কূটনৈতিক চ্যানেল, আমি বলবো যে এই সম্পর্কটা আসলে এটা ঠিক হয়ে যাবে। এটা ভারতের যে অভিযোগ, সেটা আমাদের সরকার এটা আমলে নিয়েছেন এবং এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারত সরকার। বাংলাদেশের সরকার এর অনাকাঙ্ক্ষিত বলেছেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে, সমাবেশ হয়েছে এবং এটা নিয়ে একটা উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন আমরা ভয় পাচ্ছি যে আসলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে কিনা। আমি মনে করি যে না, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা রপ্তানি তারা বন্ধ করে দিবে এমন কোনো পরিস্থিতি ঘটে নাই যে তারা আমাদের এই রপ্তানিটা বন্ধ করে দিবে এই মুহূর্তে। জনাব অধ্যাপক সেলিম, এইখান থেকে আপনি একটু যদি যোগ করেন যে বাণিজ্যে হয়তো কোনো অসুবিধা হবে না, আমরা যেটি আশা করতে পারি, কিন্তু এই মুহূর্তে যে টেনশনটা চলছে দুই দেশের কিছু জনগোষ্ঠীর মধ্যে, এটার পরিণতি কি হতে পারে? মানে এটি কি আরো বাড়বে, নাকি আপনি কমার ব্যাপারে আশাবাদী? আমি আশাবাদী পরিণতিটা কমবে। কারণ হলো, আপনি যদি ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া আছে যেগুলোকে গদি মিডিয়া বলে, ওরা ছাড়া আর বাকি সুশীল সমাজের যারা নাগরিক, তাদের কথাবার্তাগুলো যদি আপনি শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, আসলে তো বাংলাদেশে
হিন্দু নির্যাতন হয়েছে 5ই আগস্টের পরে যে কথাগুলো বলেছে, এই যে এডিটর সাহেব বলেছেন যে বাংলাদেশ ইনভাইটেড দেম, ইউ কামিং টু আওয়ার কান্ট্রি এন্ড ইনভেস্টিগেট অ্যাকচুয়ালি হোয়াট ডিড হ্যাপেন। তারা কিন্তু সেই অ্যাকসেপ্ট করে নাই। এখানে বার্মা কাজ করছে, তাদের রাষ্ট্রদূত বার্মা হিমসেলফ ক্যান ইনভেস্টিগেট যে আসলে কি হচ্ছে। আমি জানি, বার্মা নিজেও জানে। আপনি বার্মার যে বক্তব্যটা আপনি দেখছেন, উনি কি বলেছে, উনি খুব সুন্দর সুন্দর কতগুলো শব্দ ব্যবহার করেছে যেগুলো পজিটিভ আপনার ভবিষ্যৎ কিন্তু ইঙ্গিত করে। তো আমি আশাবাদী সম্পর্কের উন্নতি হবে, কারণ অ্যাকচুয়ালি তো বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের হিন্দুদেরকে অনেক ভালোবাসে, আমরা তাদের অনেক কেয়ার করি, তাদের পাশে থাকি, তাদের সাথে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, এটা নষ্ট হবে না। এটাকে নষ্ট করার চেষ্টা করছে। আরেকটা বিষয় আপনি যেরকম বলছিলেন যে ভারতের বিজেপি তারা সবসময় হিন্দু বা সংখ্যালঘু এই ইস্যুটাকে ভোটের রাজনীতিতে ব্যবহার করে। বাংলাদেশের কোনো দলও এরকম ভোটের রাজনীতিতে সংখ্যালঘু ইস্যুটাকে ব্যবহার করে অভিযোগ আছে। ফলে এখন যে টেনশন চলছে সেখানে ভারতের উগ্রপন্থী কট্টরপন্থী দলদের দায় যেমন আছে, বাংলাদেশেও কেউ এরকম উস্কানি দেয় কিনা আসলে? বাংলাদেশে আপনি তো এটা তো বোঝেন যে 5ই আগস্ট পরবর্তী যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, ইন্টারিম গভর্নমেন্ট আসার যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা এটা একটা ইউনিক প্রেক্ষাপট। পৃথিবীতে খুব কম দেশে এরকম প্রেক্ষাপট আপনার তৈরি হয়। এই প্রেক্ষাপটটা ভারত মেনে নিতে পারে নাই। গত 16 বছর শেখ হাসিনার সরকার ভারতকে যা দিয়েছে, শেখ হাসিনা নিজে বলেছে যে আমি যা দিয়েছি ভারতকে তা চিরজীবন মনে রাখতে হবে। তাদের পররাষ্ট্রমন্ত্রী মমিন সাহেব বলেছিলেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক, উনি বুঝাতে চেয়েছেন ভারত স্বামী আমরা স্ত্রী। আদানি মোদি উনি আদানিকে আমাদের বাংলাদেশে যেভাবে পুশ করেছে বিদ্যুৎ কেনার জন্য, একটা অসম চুক্তি, 4 টাকা 5 টাকা 6 টাকার বিদ্যুৎ আমাদেরকে 10 টাকা 12 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর্থিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেভাবে বাংলাদেশের স্থলপথ, নৌপথ, বিমানপথ, বিভিন্ন করিডোরগুলো ভারত তাদের 7 সিস্টারে মালামাল পরিবহন করার জন্য তারা ব্যবহার করেছে বিনা শুল্কে। পদ্মা সেতুকে যেভাবে তারা ব্যবহার করেছে বিনা শুল্কে, পায়রা বন্দরকে যেভাবে ব্যবহার করেছে নামমাত্র শুল্কে। এই যে হঠাৎ করে আপনার আসমান থেকে জমিনে পড়ে যাওয়া, এটা হজম করা ভারতের পক্ষে, বিশেষ করে মোদির পক্ষে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমি জানি না, আমার তৃতীয় একটা ফিলিংস কাজ করতো শেখ হাসিনা শেষের দিকে গিয়ে, যে আসলে কি শেখ হাসিনা টুমোরে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবে, সিকিমের মতো, লেন্দুর দর্জির মতো। কারণ এখন ভারতের সাথে বাংলাদেশ যে সম্পর্ক, ওটা তো সম্মানেরও না, সমতারও না, ন্যায্যতারও না। বাংলাদেশের বর্ডারে যেভাবে মানুষ প্রতিদিন হত্যা করেছে, একটা প্রতিবাদ বাংলাদেশের তরফ থেকে যায়নি। এগুলো দেখে আমার মধ্যে মনে হতো যে আমরা আসলে ভারতের একটা কলোনি। তারা আমাদের সাথে যে ধরনের বিহেভ করে, আমরা একটা কলোনি। ভারত চাইলে আমরা ভালো থাকবো, ভারত চাইলে শেখ হাসিনা আমাদেরকে ভালো রাখবে, ভারত না চাইলে শেখ হাসিনা আমাদেরকে ভালো রাখবে না, এরকম একটা অবস্থায় কিন্তু চলে গিয়েছিল। সুতরাং সম্পর্ক ভালো হতে বাধ্য, আমি বিশ্বাস করি। মানে মানুষের সম্পর্কটা থাকবে, মানে রাষ্ট্র পর্যায়ে যাই হোক না কেন, তাই তো? রাষ্ট্র পর্যায়ে সম্পর্ক উন্নতি হবে। কারণ হলো কি, এই যে আধুনিক যুগে রাজনীতি মানে বাণিজ্য। জি, দিন শেষে গিয়ে ভারতের ওই গুজরাট তো হলো বাংলাদেশের সবচাইতে বড় হলো তুলা বা সুতা এক্সপোর্টার। এখনো পর্যন্ত গার্মেন্টস গুলো ভারত থেকে কটন এবং আপনার তুলা, সুতা এবং তুলা ইম্পোর্ট করছে। যদি বাংলাদেশি গার্মেন্টস মালিকরা, বাংলাদেশ সরকার যদি বেঁকে বসে যে না, আমরা এখন থেকে আমাদের তুলা এবং আমাদের সুতাগুলো আমরা পাকিস্তান থেকে আনবো, আমরা চায়না থেকে আনবো, পাকিস্তানে প্রচুর তুলা উৎপাদন হয়, আমরা ভারত থেকে আনবো না। ভারত থেকে আনলে আমাদের একটু লাভ হয়, কারণ আমাদের কনভেন্সটা কম, সময়টা কম লাগে। কিন্তু যদি আমরা বাধ্য হই, তাহলে আমরা তখন পাকিস্তান আনবো, আমরা চায়না থেকে আনবো। রাইট। গুজরাটের বড় বড় শিল্পপতিরা। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হলো আমাদের। দর্শক, সপ্তাহের আলোচিত খবরগুলো নিয়ে কথা বলছে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবার স্বাগত। 7 দিনে আজকে সপ্তাহের আলোচিত উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দৈনিক খবরের কাগজের বিজনেস এডিটর আবু কাউসার। এই সপ্তাহের একটা বড় খবর হচ্ছে শ্বেতপত্র, অর্থনীতির শ্বেতপত্র। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে যে কমিটি করা হলো, তারা গত 15 বছরে দেশের অর্থনৈতিক খাতে যেসব অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলো ইনভেস্টিগেট করে একটা প্রতিবেদন সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে। এবং এই প্রতিবেদন দেওয়ার পরে ডক্টর দেবপ্রিয় অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছেন, যেগুলো আমরা গণমাধ্যমে দেখলাম। কী পরিমাণ টাকা পাচার হয়েছে সেটি তিনি বলেছেন। এরপরে একটা লাইন তিনি বলেছেন এরকম যে শেখ হাসিনার আমলে অর্থনৈতিক খাতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলো রীতিমতো আতঙ্কিত হওয়ার মতো। আবার পরের দিন একটা সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে ওনাদের কাজটা ছিল আসলে চোর ধরা না, মানে চুরিটা হয়েছে সেটা, হ্যাঁ, চোরতন্ত্রটা ইনভেস্টিগেট করা, কিন্তু চোর ধরার না। আর একটা মন্তব্য করেছেন যে
এই যে কাজটা ওনারা করলেন, একটা বিরাট কর্মযজ্ঞ, এটা সম্পূর্ণ বিনা পয়সায় করেছেন এবং কমিটির যারা সদস্য তারা এই যে মিটিং অ্যালাউন্স পর্যন্ত নেন নাই। এবং উনি বলেছেন যে এই কাজটা যদি বিদেশি 25 কোটি টাকা লাগতো। টোটালটা মিলিয়ে যদি এই শ্বেতপত্রের কমিটি, তাদের কাজ এবং এদের মূল ফাইন্ডিংগুলো নিয়ে একটু বলেন। থ্যাংক ইউ। 5ই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তো এরপরেই এই সরকারের মধ্যে নানা পরিবর্তনের একটা ইঙ্গিত দিয়েছে সব বাংলাদেশে। তারা বিভিন্ন খাতে সংস্কারের একটা উদ্যোগ গ্রহণ করে এবং তারা 6টি সংস্কার কমিশন গঠন করেছেন। এর মধ্যে সবচেয়ে প্রথম যে কাজটি করেছেন সেটা হচ্ছে 29শে আগস্ট ওনারা একটা প্রজ্ঞাপন জারি করেছেন যে ওনারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে লুটপাট হয়েছে বা কী অবস্থা হয়েছে গত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলে, সেটার একটা সে বিষয়ে একটা শ্বেতপত্র তৈরির একটা সিদ্ধান্ত হয়। তো এইটাকে বাস্তবায় রূপ দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, সেন্টার ফর পলিসি র্যাকেটের সম্মানীয় ফেলো এবং এসডিজি বাস্তবায়ন কমিটি নাগরিক ফোরামের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রদান করে 12 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটিকে 3 মাস সময় দেওয়া হয়েছিল এই রিপোর্টটি প্রণয়ন করার। উনি অংশীজন বা স্টেক হোল্ডারের সাথে কথা বলেছেন। স্টেক হোল্ডারের সাথে কথা বলে এটা 3 মাসের আগেই একটা সাকসেসফুলিভাবে ওনার একটি প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদনটি বেশ বড়, প্রায় 400 পৃষ্ঠার প্রতিবেদন এবং এখানে 30টি অধ্যায় আছে। এই প্রতিবেদনের মধ্যে কথা হচ্ছে বিগত 2009 থেকে 2023 সাল পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে যে অর্থনৈতিক ক্ষেত্রে যে নানা অনিয়ম এবং যে দুর্নীতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এমন কোনো ক্ষেত্র নয় উনি চিহ্নিত করেন নাই, সেই ক্ষেত্রে অনিয়ম দুর্নীতিগুলো তুলে ধরেছেন এবং এ থেকে উত্তরণের যে সুপারিশ কী হবে সেগুলো তিনি তুলে ধরেছেন। তো এখানে ওনাদের ফাইন্ডিং এর একটা বড় জায়গা ছিল কি গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট নাকি নিজেদের অনুসন্ধান? না, ওনাদের ফাইন্ডিংস ওনারা বলেছেন যে ওনারা নিজেদের অংশীজনের মতামত ছিল, এখানে গণমাধ্যমের ফাইন্ডিংস রিপোর্ট ছিল, তারপরে বিশ্ব সংস্থার আন্তর্জাতিকভাবে যে সমস্ত সংস্থাগুলো আছে সেগুলো গবেষণা সংস্থার রিপোর্ট, যেমন জিএফআই ওয়াশিংটন ভিত্তিক পাচার সংস্থা জিএফআই রিপোর্ট, এগুলোর ভিত্তিতে ওনারা এই প্রতিবেদনটা তৈরি করেছেন। তো ওনারা বেশি ফোকাস করেছেন বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ওনারা অর্থ পাচার হয়েছে যে সেই বিষয়টি এনেছেন, তারপরে শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে সেই বিষয়টি এনেছেন, আমাদের উন্নয়ন বাজেটের যে দুর্নীতি হয়েছে সেই বিষয়টি এনেছেন, তারপরে সামষ্টিক অর্থনৈতিক ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে সেই বিষয়টি এনেছেন এবং সবচেয়ে উদ্যোগের বিষয় হচ্ছে আমাদের গত 15 বছরে যে সমস্ত তথ্যপত্র বা পরিসংখ্যান দিয়েছেন সেগুলো যে কারসাজি করে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। বেশি করে দেখানো, বেশি করে দেখাচ্ছে। এটা দেখাচ্ছে একটা উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক সস্তা বা জনপ্রিয়তার জন্য, বাহাবা কুইয়ে দেওয়ার জন্য। এমনকি সবচেয়ে জনপ্রিয় যে মানে থিওরিটা বাজারে আছে যে মাথাপিছু আয়, আমরা শুনি এত টাকা মাথাপিছু আয়, সেখানেও কি ম্যানিপুলেশন ছিল? সেখানে অর্থনৈতিক সূচক যদি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হয় তাহলে অটোমেটিক অন্য ক্ষেত্রেও পরিবর্তন হয়ে যাবে। এখানে একটা তো পরিবর্তন হয় না। ওনারা মূল্যস্ফীতির কথা যেমন ধরি, আমরা আগে থেকেই আমাদের ইকোনমিস্টরা বলে আসছেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূল্যস্ফীতির যে হার প্রকাশ করে বাস্তবের সাথে এটার কোনো মিল নাই। আমরা যা হার দেখি বাজারে গিয়ে এটা সামঞ্জস্য দেখি না। ওনারা বলেছেন যে আমাদের মূল্যস্ফীতি হার বা পরিসংখ্যান ব্যুরো বা সরকার যে সংখ্যা দেয় তার চেয়ে অনেক বেশি। এটা আমাদের শ্বেতপত্র কমিটিও স্বীকার করেছেন। ওনারা বলেছেন যে বাংলাদেশের মূল্যস্ফীতির হার 15 থেকে 70% পর্যন্ত। কিন্তু আজকেই পরিসংখ্যান ব্যুরো যে স্ট্যাটিস্টিক্সটা দিল, আমি একটু শোনাই আপনাকে, যে গত নভেম্বরের তারা যে মূল্যস্ফীতির রিপোর্ট দিয়েছে যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 13.08%, যেটা আগের মাসে তো অক্টোবরে ছিল 12.66। এটা খাদ্য মূল্যস্ফীতি। কিন্তু সামগ্রিকভাবে গড় মূল্যস্ফীতি হচ্ছে 10.87। আচ্ছা, গত 2 বছর ধরে এই মূল্যস্ফীতি আমাদের ঊর্ধ্বমুখী। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সব দেশে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ছিল, আমাদের দেশে এটা আরো বেশি হয়েছে। তবে সব দেশের মূল্যস্ফীতি কমেছে, আমাদেরটা এখনো কমেনি। তো যেটা বলতেছিলাম, শ্বেতপত্র কমিটি মূল্যস্ফীতি নিয়ে যে পরিসংখ্যান নিয়ে যে জালিয়াতি করছে সেটাও তুলে ধরেছে। ইভেন আমাদের যে মোট দেশজ উৎপাদন, জিডিপি, অর্থনৈতিক প্রবৃদ্ধির সংখ্যাও নিয়েও তারা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে আর কি। সবচেয়ে এই কাজগুলোর সঙ্গে তো রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত থাকে, ধরেন বিবিএস থাকে, সরকারের মন্ত্রণালয় থাকে,
তার মানে কি সবাই এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল? সবাই শুনেন, সরকারি সংস্থা তো কি করবে, তারা তো নির্দেশিত হয়ে কাজ করে। পরিসংখ্যান ব্যুরো কর্মকর্তারা আমাদেরকে বলেছেন যে ভাই আমাদের কিছু করার ছিল না, আমাদেরকে উপরি মহল থেকে যেভাবে নির্দেশিত দেওয়া হয়েছিল আমরা সেভাবে রিপোর্টগুলো তৈরি করেছি। তার মানে রাষ্ট্রের যতগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে সব এই ভুল পরিসংখ্যানের উপরে? এতদিন তো শ্বেতপত্র কমিটির তো কিছু কিছু ক্ষেত্রে বিশেষ জিডিপি প্রবৃদ্ধি, ইনফ্লেশন, বিভিন্ন সেক্টরের যে গ্রোথ, সেই গ্রোথ প্রত্যেকটা ক্ষেত্রেই তারা বলছেন যে এখানে ফুলিয়ে ফাঁপিয়ে যা না তার চেয়ে বেশি দেখানো হয়েছে, কম দেখানো হয়েছে। যখন আপনি পরিসংখ্যান ভুল হয় তখন তো ওই ভুল পরিসংখ্যানের উপর আপনি যখন কোনো পলিসি তৈরি করেন সেটাও তো ক্ষতিগ্রস্ত হয়। এই জন্যই তো এখন বলছে যে আমাদের তো কথা অনুযায়ী 2026 সালের মধ্যেই আমরা উন্নয়নশীল দেশে পরিণত হব। তো এটা চলে আসছে খুব বিনা সময়। এখন কথা হচ্ছে যেভাবে তথ্যপত্র দেওয়া হয়েছে তার ভিত্তিতে কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বা বাস্তবে কি আসলে বাস্তবে এখন কথা উঠছে যে যেহেতু এই পরিসংখ্যান তো এখন ভুল, তাহলে কি আমরা 2026 সালের মধ্যায়ন দেশে কি যেতে পারবো না? তবে গতকালকে আমাদের দেবপ্রিয় দা উনি বলেছেন যে না, আমাদের উন্নয়নশীল দেশে যেতেই হবে, এর থেকে আমাদের পিছপা হবে না। সেটা কি করে সম্ভব? আপনার হাতে সময় আছে 1 বছর। আমাদের হাতে সময় 1 বছর হলো, আমাদের যে মৌলিক যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা করে ফেলছি আর কি। হ্যাঁ, বিশেষ করে আমাদের এখন এক্সপোর্ট সেক্টরটা হচ্ছে কিন্তু ব্রাইব্রেন্ট হচ্ছে আমাদের। গত 4 মাস ধরে এক্সপোর্টের যে গ্রোথ সেটা খুবই ভালো। এই যে অক্টোবর ভালো আসলে, হ্যাঁ, কিন্তু ব্যবসায়ীরা তো বলেন যে তারা এই যে পলিটিক্যাল আনরেস্ট বা ধরেন যে আগস্টের পর গত 2 মাস যে ছিল, জুলাই আগস্টে, তখন ছিল গ্রোথটা খারাপ ছিল। আগস্টের পর থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4 মাসে গ্রোথটা কিন্তু ভালো হয়েছে। গতকালকে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো যে পরিসংখ্যান প্রকাশ করেছে সেখানে এক্সপোর্ট গ্রোথ বেশ ভালো দেখাচ্ছে, প্রায় 12 বা 14%। এখন যে পরিসংখ্যানটা দিচ্ছে সেটা সঠিক কিনা সেটা এটা একটা নির্ভরযোগ্যতা আছে। পরিসংখ্যান ইপিবি রপ্তানি উন্নয়ন ব্যুরো এখন যে পরিসংখ্যান দিচ্ছে সেটা বাস্তবসম্মত এবং এটা নিয়ে কোনো এখানে ম্যানিপুলেশন হচ্ছে না। কিন্তু আপনি বলছেন যে রপ্তানি ভালো। আজকেই আপনাদের পত্রিকায় একটি খবর কিন্তু আসছে এরকম যে কয়লার অভাবে গ্যাস সংকটের কারণে উৎপাদনে যেতে পারছে না 33টা বিদ্যুৎ কেন্দ্র। গ্যাসের সম্পূর্ণ ভিন্ন। আমাদের গ্যাসের সংকট হলে এইটার ইম্প্যাক্ট তো আপনার উৎপাদনে পড়ছে 100% পড়ছে। সেক্ষেত্রে আপনার রপ্তানি ব্যাহত হচ্ছে না? হবে না? অফকোর্স গ্যাসের সংকটটা এত প্রকট যে অনেক শিল্প কলকারখানা, বিশেষ করে গ্যাস বেজ যে শিল্প, যেমন আমি বলতে পারি সিরামিক ইন্ডাস্ট্রি আপনার প্রায় 40% সিরামিক ইন্ডাস্ট্রি যেগুলো মাঝারি পর্যায়ে, ছোট পর্যায়ে, সেগুলো বসে গেছে। আর যারা বড় ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের উৎপাদন ক্যাপাসিটির প্রায় 50% কাজে লাগানো যাচ্ছে না ডিউ টু দ্য ল্যাক অফ গ্যাসের কারণে। তো আমরা এই গ্যাস সংকটটা এটা একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে হচ্ছে। সরকার গ্যাস সংকটের জন্য যে ধরনের প্ল্যান করার কথা ছিল সেটা করতে পারতেছে না, কারণ গ্যাস এক্সপ্লোর করার জন্য নতুন গ্যাস না পেলে তো ইনভেস্টমেন্ট দরকার। সেই ইনভেস্টমেন্ট যদি বিদেশি না হয়। কয়েকদিন আগেই তো আপনার শেভরন বৈঠক করলো প্রধান উপদেষ্টার সঙ্গে। শেভরন তারা বলেছে যে তারা বাংলাদেশে এই খাতে বিনিয়োগ করতে চায়। না, এটা বলছে, কিন্তু তারা এখনো আসলে কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি। আচ্ছা, বুঝতে পারছি, একেবারে প্রাথমিক আলোচনা বলছি আর কি। যেটা বলছিলাম শ্বেতপত্র কমিটি বলে, শ্বেতপত্র কমিটিতে শ্বেতপত্র প্রতিবেদনে বেসরকারি প্রাইভেট ইনভেস্টমেন্টের উপর কথা বলা হয়েছে, ইনফ্লেশন নিয়ে কথা বলা হয়েছে, মেগা প্রকল্প নিয়ে কথা বলা হয়েছে, উন্নয়ন বাজেট নিয়ে কথা বলা হয়েছে, শেয়ার বাজার নিয়ে কথা বলা হয়েছে, অর্থ পাচার নিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ অর্থনীতির নানান ক্ষেত্রে তারা অনিয়মগুলো তুলে ধরছেন। যেমন উন্নয়ন প্রকল্পেতে বলা হয়েছে যে আমাদের গত 15 বছরে 7,20,000 কোটি টাকা ব্যয় হয়েছে উন্নয়ন খাতে, এর 40% লুটপাট হয়েছে। কি ভয়াবহ কথাবার্তা। অর্থাৎ এই যে উন্নয়ন প্রকল্পের টাকা তো করের টাকা, জনগণের করের টাকা। এই জনগণের করের টাকা অপচয় করে এভাবে যে দুর্নীতি করা হয়েছে এটা তো অভাবনীয়, এটা অবিস্মরণীয়। তো এই যে একটা অনিয়ম, এই অনিয়ম তো একদিনে গড়ে ওঠেনি, দীর্ঘ সময় এই অনিয়মটা তৈরি হচ্ছে। তারা এই পরিসংখ্যান করে দেখিয়েছে যে এখানে একটা পলিটিশিয়ান, বিজনেসম্যান অ্যান্ড আমলারা বড় দুর্নীতি করেছে। তারা এখানে নাম হয় শুধু পলিটিশিয়ান, আমলারা ঘুষ ছাড়া কোনো কাজ করেনি, সেই জিনিসটা প্রতিবেদনে বলা হয়েছিল। এবং তাদের নেক্সাসের মাধ্যমে এই কাজগুলো করা হয়েছিল। শেয়ার বাজার থেকে 1 লক্ষ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে গত 15 বছর, $1 ট্রিলিয়ন। তো এই যে অনিয়ম, এই অনিয়ম কিন্তু একদিনেও হয়ে ওঠেনি। এখন ধরেন অনেক ফাইন্ডিং তারা বললো, এটা দিয়ে হবে কি আসলে, শেষ পর্যন্ত কি হবে সেটি একটি জনমনের প্রশ্ন আছে। আমরা সেই উত্তরটা জানবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আর একটা ছোট্ট বিরতির সময় হলে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন।
দর্শক, বিরতির পরে আবার স্বাগত 7 দিনে। আজকে সপ্তাহের আলোচিত খবরগুলো নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে আছেন দৈনিক খবরের কাগজের বিজনেস এডিটর আবু কাউসার। বিরতির আগে আপনি যে জায়গাটাতে ছিলেন, যে শ্বেতপত্র কমিটি অনেকগুলো ফাইন্ডিং তারা দিয়েছে, কিভাবে 2009 থেকে 23 পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন খাতে দুর্নীতি অনিয়ম হয়েছে, এমনকি রাষ্ট্রের পলিসি নির্ধারিত হয় যেসব পরিসংখ্যানে, সেই পরিসংখ্যানও ম্যানিপুলেটেড ছিল। এখন প্রশ্ন হলো, জনগণের মধ্যেও আছে যে এই রিপোর্টটা তো একটা ভালো রিপোর্ট নিশ্চয়ই, কিন্তু এটার হবে কি এটা দিয়ে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে একটা বড় সমস্যা এটা, আমাদের আগেকার সরকারের অর্থমন্ত্রী মুহিত স্যার অনেকবার বলে গেছেন, আমরা ভালো ভালো কথা বলি, বড় বড় কথা বলি, রিপোর্টটা খুব সুন্দর এবং অনেক ভালো সুপারিশ থাকে, কিন্তু এর বাস্তবায়নটা হয় না। এটা আমাদের ঐতিহ্যগত একটা সমস্যা। তো এখানে একটা প্রশ্ন আছে যে ওনারা বলেছেন যে এখানে এই সুপারিশগুলো বাস্তবায়ন করতে গেলে সরকারের একটা পরিকল্পনা দরকার। সেটা পরিকল্পনা হবে শর্ট টার্ম, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তো এখন কিছু কিছু যে অন্তর্বর্তী সরকার যে পর্যন্ত ক্ষমতায় আছেন, তারা শর্ট টার্ম প্ল্যানগুলো বাস্তবায়ন করে যেতে পারবেন বা করতে, যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব, মানে রাজনৈতিক সরকার না থাকলেও এখন বাকি মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো সেগুলো রাজনৈতিক সরকারের জন্য রেখে যাবেন। এখন রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার এটা কতটুকু করতে পারবেন, সেটা হচ্ছে প্রশ্ন, দেখার বিষয়। কারণ আপনি আগের পার্টে বলেছেন একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই যে দুর্নীতি অনিয়ম হয়, এককভাবে একজন ব্যবসায়ী তো করে না, এর সঙ্গে পলিটিশিয়ান থাকে, আমলা থাকে, নানা স্টেক হোল্ডার থাকে, ফলে তারাই তো সরকারের কোনো না কোনোভাবে অংশ। ফলে তারা আদৌ এই যে দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনাগুলো বা সুপারিশগুলো বাস্তবায়ন আদৌ হবে কিনা, সেটি একটা বড় প্রশ্ন। সেটা একটা বড় প্রশ্ন। বাস্তবায়ন আমরা যে অতীতের অভিজ্ঞতা দেখে এসেছি যে বাস্তবায়ন খুব একটা আসলে হয় না। এগুলো আমরা তাহলে হবে কি, এই যে এত কষ্ট করে একটা জিনিস সুবিধা হচ্ছে যে মানুষকে জানানো হয়েছে যে কিভাবে দুর্নীতিটা হয়েছে, বাংলাদেশের জনগণকে জানানো হয়েছে যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসে নীতি নির্ধারকরা, রাজনীতিবিদরা, আমলারা, বিজনেসম্যানরা বসে নেক্সাসের মাধ্যমে কীভাবে দুর্নীতি করে এবং দুর্নীতির মাধ্যমে লুটপাট কীভাবে করে। এখানে অর্থ পাচারে একটু কথা বলি। প্রায় প্রতিবেদনে বলা হয়েছে 23,400 কোটি ডলার, মানে 234 বিলিয়ন ডলার, বাংলার টাকা হিসাব করলে বর্তমান বিনিময় হার অনুযায়ী এটা 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত 9 থেকে 23 পর্যন্ত। অর্থাৎ বছরে 1,80,000 কোটি টাকা করে আদায় হয়েছে। এই যে পাচার হয়েছে, এটা তো এককভাবে হয় নাই, একদিনে হয় নাই, এবং এটা সবাই এটার সাথে জড়িত। বলা হয়েছে এটার সাথে জড়িত হচ্ছে পলিটিশিয়ান, এটার সাথে যে ব্রোকার্স, এটার সাথে জড়িত বিজনেসম্যানরা। এবং পাচারগুলো কোন কোন দেশে, এবং আপনার বিভিন্ন দেশে, যে কানাডা, বেগমপাড়া থেকে সেকেন্ড হোম, নানা জায়গায় যত বাড়ি, মানে গত সরকার একজন প্রভাবশালী মন্ত্রী তো বলেছিলেন যে একটা বিরাট অংশের মালিক হচ্ছে এই সরকারি কর্মকর্তারা। হ্যাঁ, মানে শুধু দোষটা আমরা পলিটিশিয়ানদেরকে দেই। হ্যাঁ, প্রতিবেদনে আসছে যে দুবাইতে 532 জন 32 জনে ফ্ল্যাট কিনেছেন, এর মধ্যে বড় একটি অংশ হচ্ছে আমলা। তারপরে মালয়েশিয়া সেকেন্ড হবে 3,600 জন বিনিয়োগ করেছেন, এর মধ্যে বড় একটি অংশ হচ্ছে আমলা, তারপরে আপনার পলিটিশিয়ানরা, তারপরে বিজনেসম্যানরা তো আছেনই। এই বিষয়ে আরো নিশ্চয়ই কথা বলতে হবে আমাদের। এই সপ্তাহের যেহেতু উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলি, তো আরেকটা বড় খবর আমি একটু যুক্ত করতে চাই। আমাদের সঙ্গে জয়পুরহাট থেকে আছেন চম্পক কুমার, সাংবাদিক। চম্পক, যে ঘটনাটি ঘটলো মৃত্যুর 133 দিন পরে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে শ্রমিক মিনহাজ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছিলেন। তার বাড়ি আপনার ওখানে জয়পুরহাটে, কিন্তু তিনি নিহত হয়েছিলেন ঢাকায়, গাজীপুরে। একটু যদি বলেন যে কেন তার মানে মরদেহটা তোলা হলো, ময়নাতদন্তের জন্য তোলা হলো, ঠিক আছে, কিন্তু পুলিশ কি বলছে, পরিবার কি বলছে? জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ নেক্সাস টেলিভিশনের দর্শকদের। যে আমরা মিনহাজ হোসেন, তিনি তার বাড়ি হচ্ছে আক্কেলপুর উপজেলার রামশালা গ্রামে। তিনি গাজীপুরের একটি স্থানীয় গার্মেন্টসে চাকরি করতেন। তবে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 20 জুলাই তিনি সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। পরবর্তীতে তার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় একটি মামলা করেছিলেন। তা আমরা যদি একটু জানতে চাই ঘটনার বিবরণটা, সেটা হচ্ছে মিনহাজ হোসেনের বাবা একজন মালয়েশিয়া প্রবাসী, মা একজন মানসিক ভাবে ভারসাম্যহীন অর্থাৎ শারীরিকভাবে অসুস্থ। তাই মিনহাজ হোসেন আসলে পরিবারের অসচ্ছলতার কারণেই তিনি মূলত সেখানে গাজীপুরে গিয়ে চাকরিটা নেন। তিনি যে তার বয়স বেশি ছিল না, তার বয়স ছিল 16 বছর 3 মাস একটু বেশি। তো এই বয়সে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের আমলে তিনি কারফিউ চলাকালে 20 জুলাই তিনি বেলা 11টার দিকে
ভাড়া বাসা থেকে বের হয়ে যান, পরে তিনি আর ফেরেননি। পরে সেখানে তার খালু বাসাতে যেহেতু ছিলেন, সেই খালু জানতে পারেন মিনহাজ হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। পরে গাজীপুরের বড়বাজার এলাকার একটি জয় বাংলা সড়কে তার লাশটি পান। সেখান থেকে সেই দিনই তার লাশটি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় এবং পরের দিন জানাজা শেষে দাফন করা হয়। তবে সে সময় ময়নাতদন্ত করা হয়েছিল না, যেহেতু তার চাচা 27 সেপ্টেম্বর একটি মামলা করেছিলেন গাজা থানায়। সেই মামলার প্রেক্ষিতে ওই থানার তদন্ত কর্মকর্তা ছিলেন সুমন খান। সুমন খান আদালতে একটি আবেদন করেছিলেন লাশের যে কিভাবে মারা গিয়েছে, অর্থাৎ তিনি যে গুলিতে মারা গিয়েছিলেন নাকি অন্য কোনো কারণ জানা। জি জি, মৃত্যুর সঠিক কারণটি জানার জন্যই তিনি মূলত আদালতে একটি আবেদন করেছিলেন লাশটি উত্তোলনের। পরবর্তীতে লাশটি উত্তোলন করা হয় জয়পুরহাটের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব এবং মেডিকেল অফিসার ডাক্তার শাহ আলমের নেতৃত্বে। পরবর্তীতে লাশটি উত্তোলন করা হওয়ার পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়। সেটা হচ্ছে 1 ডিসেম্বর। এই ডিসেম্বর 1 তারিখে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানোর পরের দিন তার লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে আমরা ইতিমধ্যে যেটা জেনেছি, ওই লাশ ময়নাতদন্তের সময় একটি শরীরে অংশ থেকে একটি গুলি পাওয়া গেছে। সেই গুলিটি তার পরিবার দেখেছে এবং ওই মিনহাজের মামা, অর্থাৎ তার মামা এই মিলন শেখ, তিনি ওই গুলিটি দেখেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এখনো পুলিশ হাতে পায়নি। পুলিশ হাতে পেলে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং সেটিতে একটা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করবেন। কিন্তু চম্পক, সাধারণত আমরা যেটা দেখি যে এরকম বড় ঘটনায় বা স্পর্শকাতর ঘটনায় ময়নাতদন্তের পরে তাৎক্ষণিকভাবে ময়নাতদন্তকারী চিকিৎসক বা পুলিশের পক্ষ থেকে একটা তাৎক্ষণিক রিয়াকশন গণমাধ্যমকে দেয়া হয়। তাৎক্ষণিকভাবে কারোর সঙ্গে আপনাদের কথা হয়েছে? না, ময়নাতদন্তের পরে তাৎক্ষণিকভাবে কোনো কথা হয় নাই। তবে আমি পরবর্তী যোগাযোগের চেষ্টা করছি যে মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সুমন খানের সঙ্গে। তিনি বলেছেন আমি এখনো ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাইনি। ময়নাতদন্তের রিপোর্টটি হাতে পেলে আপনাদেরকে বিষয়টি আর কি অবগত করা হবে, এরকমটা জানিয়েছি। জি চম্পক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আরেকটা বিরতির সময় হলে ফিরছি, একটু পরেই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দৈনিক খবরের কাগজের বিজনেস এডিটর আবু কাউসার, এবং এই মুহূর্তে আমরা যুক্ত করে নিচ্ছি সেন্ট মার্টিন থেকে সাংবাদিক আব্দুল মালেককে। মালেক ভাই, কয়েকদিন আগেই প্রায় 9 মাস বন্ধ থাকার পরে সেন্ট মার্টিনে পর্যটন শুরু হলো, অর্থাৎ একটি জাহাজ গেল এবং তারপরে নিশ্চয়ই প্রতিদিনই জাহাজ যাচ্ছে। আলোচনাটা এই কারণে করতে চাই, গত 9 মাস ধরেই বা তার কিছু কম সময় ধরে সেন্ট মার্টিনে পর্যটন থাকবে, থাকবে না, কি থাকবে, কোন প্রক্রিয়ায় থাকবে, অনেকগুলো ধোঁয়াশা। বিশেষ করে নতুন সরকার গঠিত হওয়ার পরে সেন্ট মার্টিনে চলাচলে, বিশেষ করে পর্যটকদের এবং স্থানীয় নাগরিকদেরও চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তার ফলে পর্যটনের চেহারাটা কি দাঁড়াবে, অনেকগুলো কনফিউশন ছিল। তার মধ্যে পর্যটনটা শুরু হলো, তারপরে এখন সেন্ট মার্টিনের অবস্থা কি, পর্যটনের কি অবস্থা? জি, ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে। আমাকে শুনতে পাচ্ছেন কি? জি জি, সেন্ট মার্টিনের দীর্ঘ 9 মাস পরে পর্যটকবাহী জাহাজ চালু হয়েছে, ঠিক আছে, কিন্তু সেন্ট মার্টিনের আমরা যারা স্থানীয় আছি, যে ছোটখাটো রিসোর্ট বা যারা নিজের ঘরটাকে রিসোর্ট বানিয়েছে, এ ধরনের আমরা যারা আছি, আমরা কিন্তু যে পর্যটক আসতেছে সেই পর্যটক দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য কিংবা আমাদের যে পরিমাণ আকাঙ্ক্ষা ছিল, টার্গেট ছিল, সেটা কিন্তু ফিল আপ হচ্ছে না। যেমন এখন জাহাজ রানিং এ আছে 2টা জাহাজ, সেখানে 1000 খানিক পর্যটক আসতেছে, কিন্তু এই 1000 খানিক পর্যটক দিয়ে সেন্ট মার্টিন দ্বীপের সবকিছু ফিল আপ হচ্ছে না। সেই দিক থেকে আমরা বঞ্চিত। জনাব আব্দুল মালেক, 1000 খানেক কেন বলছেন? সরকার তো বলেছে যে প্রতিদিন, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে প্রতিদিন 2000 পর্যটক যেতে পারবেন, রাতে থাকতে পারবেন। তার মানে কি পর্যটক কম যাচ্ছে? 2000 আসতে পারবেন, কিন্তু সেন্ট মার্টিনে তো জাহাজ চলতেছে 2টা জাহাজ। 2টা জাহাজে কি 2000 পর্যটক আসা সম্ভব? 2টা জাহাজে তো ক্যাপাসিটি আছে আপনার 850। 2টা চলছে কেন? মানে সরকার তো নিষেধ করে নাই। জনাব আব্দুল মালেক, প্রশ্নটা হলো যে কেন কম চলছে জাহাজ? মানে পর্যটক সরকার চাচ্ছে পর্যটক কম যাক, সেন্ট মার্টিন ট্যুরে টুমুরু বন্ধ হয়ে যাক, সেটাই সরকার চাচ্ছে।
সরকার তো তাই চাচ্ছে, না হলে তো 2 মাস আসবে, 2000 আসতে পারবে, পার ডে 2000-এর বেশি আসতে পারবে না। এত রেস্ট্রিকশন নিয়ে তো আসলে পর্যটকরা সেন্ট মার্টিন পর্যটক ঘুরতে বিমুখ হয়ে যাচ্ছে। এত রেস্ট্রিকশন, এত বাধা, এত চেকিং, এতই খেচাল, এত কিছু আসলে হ্যাম্পার করে তারা সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকরা তো কষ্ট হচ্ছে। যেমন আপনার বিআইডব্লিউটি কক্সবাজার নুনিয়াচড়া ঘাট থেকে যে জাহাজ আসতেছে, 7 ঘন্টা গভীর সমুদ্র পাড়ি দিয়ে সেন্ট মার্টিন এসে আবার 7 ঘন্টা পাড়ি দিয়ে যাওয়া, পর্যটকদের একটা ব্যাড ইফেক্ট, সেন্ট মার্টিনের প্রতি একটা ব্যাড ইন্টেনশন তৈরি হচ্ছে টুডে টুমরো। টেকনাফ থেকে যদি জাহাজগুলো চলতো তাহলে এরকম লং জার্নিটা বা সেন্ট মার্টিনের প্রতি খারাপ বিরূপ তৈরি হইতো না। টেকনাফ থেকে চলছে না কেন? কারণ সেখানে জার্নি টেকনাফ থেকে জাহাজ ছাড়ছে না কেন? টেকনাফ থেকে জাহাজ যাচ্ছে না কেন? টেকনাফ থেকে চলছে না, মায়ানমার অভ্যন্তরীণ যে সমস্যাটা চলছে, সেই মায়ানমার অভ্যন্তরীণ সমস্যাটাকে দেখিয়ে টেকনাফ থেকে পর্যটক জাহাজের পারমিশন দিচ্ছে না, নিরাপত্তার চিন্তা করে। তাহলে এটি কি অবাস্তব? মানে এটা চাইলে কিন্তু পারে, চাইলে পারে, চাইলে কিন্তু পর্যটক জাহাজ চলতে পারে। যেমন দেখেন আপনি হিলট্রেক্স এরিয়া, যে সাজেক কিংবা হিলট্রেক্স এরিয়াতে সামনে পেছনে সেনাবাহিনীর প্রোটোকল দিয়ে কি পর্যটকরা যাচ্ছে না? একইভাবে যদি এখানে যদি কোস্টগার্ড, নেভি এবং বিজিবির সি ভেসেল যেগুলো আছে, সেগুলা দিয়ে যদি প্রোটোকল দিয়ে যদি পর্যটক জাহাজগুলাকে সেন্ট মার্টিন জাস্ট নাফ নদী ঘোলারচরের মোহনা, যেখান থেকে মায়ানমার সীমারেখায় একদম কাছাকাছি, সেখান থেকে যদি আপনার জাস্ট 30-40 মিনিটের একটা প্রোটোকলের ব্যবস্থা করে সরকার, তাহলে তো টেকনাফ থেকে জাহাজ একদম নিরাপদে যাওয়া আসা করতে পারে, কোনো সমস্যা হবে না। এখানে গভর্নমেন্ট চাইলে কোস্টগার্ড, নেভি এবং বিজিবির নিরাপত্তার মধ্য দিয়ে জাহাজগুলো যাতায়াত করাইতে পারেন টেকনাফ থেকে। না জনাব আব্দুল মালেক, আপনি যেটা বলছেন যে সরকার চায় না পর্যটন হোক সেন্ট মার্টিনে, মানুষ পর্যটন করতে সেন্ট মার্টিনে যাক, তাতে সরকারের লাভটা কি? কেন সেন্ট মার্টিনের পর্যটক আসলে সরকারের কি পরিমাণ সুদূর পরিকল্পনা আছে তা তো জানি না, তবে গত 2 মাস সেন্ট মার্টিন নিয়ে অনেক আন্দোলন, মিছিল মিটিং, প্রোগ্রাম, সংবাদ সম্মেলন এবং আন্দোলন অনেক কিছু করে আসছি। প্রধান উপদেষ্টার সাথেও এই বরাবর গিয়ে মিট করে আসছি, কিন্তু দিন শেষে সেন্ট মার্টিন নিয়ে ওনাদের কি পরিকল্পনা সেটা তো আমরা এখনো ধোঁয়াশায় রেখে দিচ্ছেন সরকার। কিন্তু সেন্ট মার্টিনের পর্যটক সরকার আসতে দিচ্ছে না, ওনাদের হয়তো বড় কোনো পরিকল্পনা থাকতে পারে সেন্ট মার্টিন নিয়ে। মানে এটা কি আপনার নিজের ব্যক্তিগত মতামত, নাকি সেন্ট মার্টিনে সাধারণ মানুষ বা অন্যান্য ব্যবসায়ী তারাও এটা মনে করেন? পক্ষে হই আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে, সেন্ট মার্টিনে আপনার 2000 পর্যটক আসলে যে পরিবেশ বাঁচবে বা 4000 পর্যটক আসলে যে পরিবেশ বিপর্যয় হবে, সবগুলা হচ্ছে অবান্তর কিছু কথা। আপনার পর্যটনের বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের সবচেয়ে প্রিয় জায়গা, প্রবাল সমৃদ্ধ এই সেন্ট মার্টিন দ্বীপ। এখানে আপনি পর্যটক আসার জন্য উদ্বুদ্ধ করবেন, বিদেশি পর্যটক আসার জন্য পরিবেশ বান্ধব কি কি করার তাই করবেন। আপনি পরিবেশের দোহাই দিয়ে পর্যটনই বন্ধ করে দিবেন, সীমিতকরণ করে ফেলবেন, এটা তো একটা পর্যটন শিল্পের জন্য বিশাল বড় ব্যাঘাত মনে করছি। বিদেশি কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আপনি সেন্ট মার্টিনে পরিবেশের দোহাই দিয়ে পর্যটন বন্ধ করতে পারেন না। আপনি পরিবেশকে সাস্টেনেবল পর্যটন করার জন্য, পরিবেশ বান্ধব একটি দ্বীপ গড়ে তোলার জন্য আপনি সেটা করেন। সরকারের উচিত সেন্ট মার্টিনে প্লাস্টিক মুক্ত করুক, পদক্ষেপ নিক, গাছ লাগাক, সবগুলো আমরা দ্বীপবাসীকে সমন্বয় করে করুক। আমরা দ্বীপবাসীর সাথে কোনো সমন্বয় না করে আপনি সীমিতকরণের নীতিমালা করবেন, সেন্ট মার্টিন রাত্রি যাপন নিষিদ্ধের নীতিমালা করবেন, দ্বীপবাসী নীতিমালা প্রজ্ঞাপন যখন শেষ আপনি প্রজ্ঞাপন জারি করবেন তখন দ্বীপের মানুষ জানবে। এটা তো হতে পারে না। আপনি দ্বীপের প্রবীণ মানুষদের সাথে বসে মন্ত্রণালয়ে ডাকুন, সেখানে বসুন, বসে দ্বীপ রক্ষা করবে কি হবে, দ্বীপ রক্ষা করা যায় কেমনে, পরিবেশ কিভাবে রক্ষা করা যায়, সাস্টেনেবল ট্যুরিজম কিভাবে ডেভেলপ করা যায়, সেটাই পরিকল্পনা করুন, সেটাই আপনি বাস্তবায়ন করুন, সেটাই চাই। জি মালিক ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সেন্ট মার্টিন থেকে যুক্ত হওয়ার জন্য। কাউসার ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের 7 দিন। কথা হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় সেই সপ্তাহের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।